ডিসেম্বর সম্পর্কে এবং 14 ডিসেম্বর 1971 সম্পর্কে আমি প্রতি বছরই বলি, এবং যে কেউ অনলাইনে খুঁজলে ইউটিউবে কোনো না কিছু পাবে যেটা একই কথারই পুনরাবৃত্তি। তারপরেও হয়তো অনেকের সেটা দেখা থাকে না, আবার নতুন করে দেখতে চান বা শুনতে চান, সেই জন্যই বলা। প্রথমত হচ্ছে যে 71-এ আমার বয়স ছিল 4 বছর, কাজে আমার সরাসরি কোনো স্মৃতি নেই বা থাকার কথাও না, এবং আমি একেবারে সামনে ছিলাম না। সঙ্গত কারণেই এরকম একটা সময়ে আমাকে একটু দূরেই রাখা হয়েছিল। তো আমার মেঝো ভাই ছিল মিশুক, প্রয়াত মিশুক মুনির। আমার 4 বছর, আমাদের প্রত্যেক ভাইয়ের 8 বছর করে পার্থক্য। তো মিশুক ছিল আমার চেয়ে 8 বছরের বড়, কাজে ও 12 বছর। আমার বড় ভাই তখন মুক্তিযুদ্ধে, সে ছিল না। তো ওই দিনের প্রত্যক্ষদর্শী যদি বলি তাহলে আমার এই মেঝো ভাই, আমার এক চাচা, উনি তখন ওই বাড়িতে ছিলেন, কারণ আমরা আমাদের দাদির বাড়িতে ছিলাম মুক্তিযুদ্ধের পুরোটা সময়, আর আমার মা। তো বলা যায় যে 3 দিক থেকে, মানে 3টা ক্যামেরার মতো 3 দিক থেকে 3জন 3ভাবে দেখেছেন, এবং এই 3জন কিন্তু বহু বছর নিজেদের মধ্যে আলাপ করেননি। আমার ভাই কিভাবে দেখেছেন ওই 14 ডিসেম্বর আমরা অনেক পরে জেনেছি, তাও অন্য কারো মাধ্যমে, অন্য কাউকে উনি বলেছেন সেখান থেকে। আমার মার কাছ থেকে আমি নিজে শুনেছি, এবং পরে ওনাকে বলে ওনার একটা ভাষ্য লিখিতভাবে নিয়ে পরে ওটা প্রকাশনাতেও দিয়েছি। এটা আছে, অনলাইনে খুঁজলে পাওয়া যাবে যে ওই দিনটি একেবারে বাস্তব জায়গা থেকে উনি যেভাবে যেটুকু দেখেছেন সেটা উনি বলেছেন, এবং তারপর ওনার প্রতিক্রিয়াটা ব্যক্ত করেছেন। এটা আমরা পরবর্তীকালে পত্রিকায় দিয়েছিলাম। আর আরেক চাচা, উনি নিজেও লিখেছেন ওনার ডায়েরিতে বা ওনার স্মৃতিচারণের জায়গাতে, কারণ উনিও সামনে ছিলেন। তো সেখান থেকে একটা বলা যায় যে রিকনস্ট্রাক্ট করা পুরো ঘটনাটাকে, সেইভাবে আমি দেখি। এবং যেহেতু অন্যরা বলেন না সবসময়, যেমন আমার চাচাকে আমি দেখেছি যে উনি যখন এই ব্যাপারটা বলতে গেছেন উনি অনেক ইমোশনাল হয়ে গেছেন, সবসময় বলতেও পারেননি, অন ক্যামেরাও উনি অনেক সময় বলতে গিয়ে বলতে পারেননি পুরোটা, কিন্তু উনি লিখেছেন যখন চেষ্টা করেছেন লিখতে। কাজে আমি সরাসরি তার কাছ থেকে সবসময় মানে শুনতে পারিনি সরাসরি, মাঠটাই খালি পেয়েছি। আর আমার ভাইয়েরটাও যেটুকু জানি সেখান থেকে আমরা যেটুকু বলতে পারি যে 14 ডিসেম্বর সকালে আমার বাবা রেডিও শুনছিলেন, বিবিসি বাংলা শুনছিলেন, এবং শুনে আমার মাকে বলেছিলেন যে লিলি, মনে হয় আর 48 ঘন্টার মধ্যে ঢাকা ফল করবে। চোখের মুখে একটা উত্তেজনা ছিল, ঢাকা ফল করবে মানে পাকিস্তানিদের আত্মসমর্পণ বা তাদের ফল হবে এই জায়গার থেকে, এবং এক ধরনের একটা নির্ভরতা, নিশ্চয়তার জায়গা। তার 1-2 দিন আগে, মানে প্রায় পুরো মুক্তিযুদ্ধের সময়ই প্রায় প্রসঙ্গটি এসেছে যে উনি অন্য কোথাও যাবেন কি না নিরাপদ জায়গায়। কারণ ওই যে বাড়িতে আমরা ছিলাম হাতিরপুলের সেন্ট্রাল রোড, ওটা মোটামুটি পরিচিত বাড়ি, কারণ মুনির চৌধুরীকে তখন অনেকেই চেনেন, তার ভাই কবির চৌধুরীকে চেনেন, ফেরদৌসী মজুমদারকে চেনেন, নাদেরা বেগম আমার বড় ফুপু, তিনি রাজনৈতিক কর্মী ছিলেন, এবং ওই সময় খুব অল্প সংখ্যকই নারী যারা রাজনীতিতে জড়িত ছিলেন 50-এর দশকে বাম রাজনীতি করতেন। তো সেই কারণে ওই বাড়িটা মোটামুটি সকলেই জানতো যে এটা মুনির চৌধুরীদের বাড়ি। এবং আমার দাদাও মোটামুটি পরিচিত ছিলেন, কারণ তিনি পাকিস্তান আমলে জেলা প্রশাসক হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করে পরে রিটায়ার করেছিলেন। এবং সেই কারণে আমার বাবারা যেহেতু অনেক রকমভাবে অনেক কিছুর আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, বাবা এবং ছেলেমেয়েদের মধ্যে একটা দূরত্বও তৈরি হয়েছিল। যাই হোক, ওই বাড়িতে থাকাকালীন সময় বিভিন্ন সময় প্রসঙ্গটি এসেছে যে আমরা অন্য কোথাও যাব কি না। শেষ একটা জায়গায় যেটা আমার মার সাথেও কথা হয়েছিল যে 11-12 তারিখের দিকে কথা হচ্ছিল যে ঢাকার বাইরে যাওয়াটা কিছুটা নিরাপদ কিনা। তা আমার বাবার সবসময় মনে হচ্ছে যে উনি পরিবার ছেড়ে যেতে চাননি সেটার কারণে, কিন্তু ওই সময়টাতে ঢাকায় কারফিউ চলছিল, যেটা আমরা পরে জেনেছি যে 10 তারিখ থেকেই এই বুদ্ধিজীবীদেরকে তালিকা ধরে উঠিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়াগুলো শুরু হয়েছিল, এবং সেটা শুধু 14 তারিখ না 15 তারিখ পর্যন্তও চলেছে, বলা যায় প্রায় শেষ মুহূর্ত পর্যন্ত, 16 ডিসেম্বরের আগে। তবে একসাথে বেশ অনেককেই 14 তারিখে নিয়ে যাওয়া হয়েছে। তো সেটা আমরা কেউ জানতে পারিনি, অর্থাৎ 10 তারিখ থেকে যাদের নিয়ে যাওয়া হচ্ছে সেই সংবাদ কিন্তু আমাদের কারো কাছে ছিল না যে আমরা কেউ সতর্ক হয়ে যাব। কাজে আমার বাবার মনের মধ্যে তখন একটাই জায়গা যে দেশ মুক্ত হয়ে যাচ্ছে, এবং এক ধরনের কিছুটা নির্ভার হওয়া, এক ধরনের একটা প্রশান্তির জায়গায় আসা, যে টেনশনগুলো নিয়ে থাকতে হচ্ছিল সেটা হয়তো আর থাকতে হবে না। তো সেরকম জায়গা থেকেই উনি সকালে গোসল করেছেন ওনার ভাইসহ, তারপরে খাওয়া দাওয়া করবেন, আমাকে গোসল করিয়েছেন, আমাকে আদর করছিলেন, এটা আমার মার কাছে শুনেছি। বেলা 12টা 12:30টার দিকে যখন ওনারা খেতে যাবেন, আমার দাদি ওনাদের জন্য খাবার দিয়েছেন টেবিলে। ওই বাড়িতে তখন ওই মুহূর্তে কেউ আর কোনো পরিবার ছিল না, যদিও বাড়িটা বড় বাড়ি, মুক্তিযুদ্ধের সময় ওখানে অন্য চাচা ফুপুরা এসেছেন, আমাদের বাবারও তো 14 ভাই বোন, এরা বেশিরভাগই তখন হয় দেশের বাইরে না হলে ঢাকার বাইরে আছেন। শুধুমাত্র আমাদের পরিবার
এই 14 ভাই বোনের মধ্যে একমাত্র মনির চৌধুরী আর তার পরিবার, আর আরেক চাচা শমশের চৌধুরী, ডাকনাম রুশো। ওনার পরিবার দেশের বাইরে ছিল, কিন্তু উনি নিজে ওই সময়টায় ছিলেন, কারণ উনি মোটামুটি মনে করেছেন যে উনি হয়তো নিরাপদ থাকবেন। তো বেলা 12টা সাড়ে 12টার দিকে আমার দাদি ওনাদের জন্য খাবার দিয়েছেন টেবিলে। আটা রুটি খেতে পছন্দ করতেন, লাউয়ের তরকারি ছিল, মাছ ছিল। তো এগুলো নিয়ে যখন ওরা খেতে বসবেন এরকম সময়ে বাইরে বেল বাজে। তো বাসাটা এরকম যে পুরনো বাড়ি, দোতলা বাড়ি, অনেক ঘর, তার সামনে একটা উঠান আছে, উঠানের পরে লোহার গেট, গ্রিল আছে এবং বাইরে কলিং বেল। ওই কলিং বেলটা কেউ টেপে। তো আমার মা দোতলায় ছিলেন, জানলা দিয়ে উনি তাকিয়ে দেখলেন যে ওখানে 3-4টা ছেলে, গায়ে শাল জড়ানো, এবং একটা গাড়ির একটু অংশবিশেষ দেখা যাচ্ছে, যেটার উপরে গাছের ডালপালা দিয়ে ঢেকে রাখা এবং কাঁচে কাদা লাগানো, কিন্তু দেখা যাচ্ছে না বাকির গাড়ি অংশটা। আর 3-4জন ছেলে ওখানে দাঁড়িয়ে আছে। তো আমার মায়ের মনের মধ্যে কিছুটা শঙ্কা কাজ করছিল। ওইদিকে যখন ওরা বেল বাজায়, আমার চাচা তখন নেমে যায় কথা বলতে। এটা আমি 3জনের ভাষ্যকে মিলিয়ে একসাথে বলছি। চাচা যখন নেমে যান তখন ওরা প্রথমে ভেবেছে উনি মনির চৌধুরী। তাকে জিজ্ঞেস করেছে যে স্যার আপনি মনির চৌধুরী? তখন উনি বলেছেন না, মনির ভাই আমার ভাই। তখন বলছে ঠিক আছে, স্যারকে একটু ডেকে দিন। তারা বাঙালি ছিল, উর্দু ভাষাভাষী না, পাকিস্তান আর্মি তো নয়, স্বাভাবিক বাংলায় তারা কথা বলছিল এবং স্যার বলে সম্বোধন করেছে। তো আমার চাচা যখন উপরে এসছেন আমার বাবাকে বলতে যে ভাই তোমাকে ডাকছে, তোমার সাথে ওরা কথা বলতে চায়, তখন আমার মা বাবাকে নিষেধ করেন যে তুমি যেও না। কিন্তু আমার বাবা তখন বললেন যে ওরা তো এসছেই আমার সাথে কথা বলতে, ওরা তো যাবে না, না হলে তোরা ওখানে দাঁড়িয়ে থাকবে, না হলে আবার ওরা যদি কোনোভাবে ভিতরে ঢোকার চেষ্টা করে, তার চেয়ে আমি যাই, দেখি কি বলতে চায়। এখন এই অভিজ্ঞতা কিন্তু আমার বাবার বিভিন্ন সময় হয়েছে, বা বাবাদের হয়েছে পুরো পাকিস্তান আমলে। পাকিস্তানে ধরে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য, কখনো জেলে রেখেছে, কখনো জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে। আর তখন মনের মধ্যে যখন কাজ করছে যে আর 2-1 দিনের মধ্যে স্বাধীন হয়ে যাচ্ছে বা মুক্ত হয়ে যাচ্ছি, কাজে খুব বেশি ভয় ওই মুহূর্তে পাওয়ার কোনো কারণ ছিল না। আর পেলেও কিছু আসলে করার ছিল না, কারণ হয়তো তারা তখন ভেতরে ঢুকে আসতো না হলে। যাই হোক, আমার বাবা যখন এগিয়ে যায়, যেহেতু ওটা তালা দেওয়া ছিল গেট, আমার ভাই মিশুককে বলা হলো যে চাবিটা এনে দাও, ও চাবি এনে দিল। আমার চাচা গেট খুললো এবং মিশুককে বলা হলো উপরে চলে যেতে। ও তখন উপরে গিয়ে, দোতলা বারান্দা ছিল, 2 দিকে 2টা বারান্দা, ও একটা বারান্দায় শিকের ফাঁক থেকে ও দেখছিল কি হচ্ছে ঘটনাটা। সেটা পরে জেনেছি আমরা। তো আমার চাচা যখন নেমে যায়, আমার বাবা সহ, তখন আমার বাবাকে ওরা বলে যে স্যার আমাদের সাথে একটু আসতে হবে, কিন্তু স্পষ্টভাবে কিছু বলে না কোথায় যেতে হবে। তো এই নিয়ে 2-3বার কথা হয়। আমার বাবা জিজ্ঞেস করেন যে কোথায় নিয়ে যেতে হবে, কোথায় যেতে হবে। তো ওরা বলছিল এই তো কাছেই, আমাদের স্যার আছেন, তার সাথে একটু দেখা করতে হবে, কিছুক্ষণ পরে আপনি চলে আসতে পারবেন। তখন আমার বাবা এটাও বলছেন যে আমি তো খেতে বসছিলাম, তাহলে আমি একটু খেয়ে নেই, তোমরা অপেক্ষা করে আমি খেয়ে যাই। তখন ওরা বললো যে না স্যার, এই তো আপনি এসেই খেতে পারবেন, চলেন আমাদের সাথে কিছুক্ষণের জন্য। এরকম ওরা যখন বারবার বলছে, একটা পর্যায়ে আমার বাবা একটু উত্তেজিত হয়ে যান। এটা আমার চাচা শুনেছেন। তো বাবা উত্তেজিত হয়ে ওদেরকে বলেন যে তোমরা যে নিয়ে যেতে চাচ্ছ, তোমাদের কাছে কোনো ওয়ারেন্ট আছে? মানে অ্যারেস্ট ওয়ারেন্টের কথা। এই ওয়ারেন্ট আছে কথাটা শুনি একটা ছেলে ঝট করে বাবার পিছনে চলে আসে। আমার মা তখন অসুস্থ ছিলেন বলে উনি দোতলায় ছিলেন, কিন্তু উনি কিছু একটা ঘটছে এটা বোঝার জন্য আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামছিলেন। তো উনি নেমে যেটুকু দেখতে পেলেন যে যখন ওরা বাবার পেছনে বন্দুকটা ধরেছে, একটা ছেলে এসে, আরেকটা ছেলে এসে বন্দুক ধরেছে, সেইটা আমার মা দেখেছেন এবং দেখলেন যে বন্দুকটা পিঠে পিঠে ঠেকানো হলো তার। আমার বাবা সাধারণত পায়জামা পাঞ্জাবিই পরতেন বাইরে কোথাও গেলে, উনি হয়তো বদল করতেও চেয়েছিলেন, উনি পাঞ্জাবি পরা, লুঙ্গি পরা অবস্থায় ছিলেন, একটা ঘিয়া পাঞ্জাবি পরা। চশমা হয়তো ছিল না সেটা জানি না। আমার মা শুধু দেখতে পেলেন যেন পিঠটা একটু কেঁপে উঠলো এবং তারপরে উনি এগিয়ে গেলেন, আমার চাচাকে শুধু বললেন রুশো যাই তাহলে। তারপরে উনি সামনে এগিয়ে গেলেন, আর কেউ কিছু দেখেনি তখন, এবং ওরা সাথে সাথেই চলে গেছে। তো ওদের কাছে যে বন্দুক ছিল ওটা মনে হয় পরে বোঝা গেল যে তারা ওই যে শালটাল দিয়ে ঢেকে দাঁড়িয়েছিল, ওভাবে দাঁড়ানো ছিল। কিন্তু আবারও এটা বলতে চাই যে এরা পাকিস্তান আর্মির কেউ ছিল না, এবং তারা, আমরা যদি বলি বিহারি, তারাও না, বাঙালি। এখন বাঙালি যারা পাকিস্তানিদের পক্ষে কাজ করেছে তাদেরই একটা গোষ্ঠী ছিল, যেটা আমরা পরে বিভিন্ন সময় শুনেছি যে একইভাবে একই রকম কথা বলে স্যার আসতে হবে, কিছুক্ষণের জন্য আসবেন, এভাবেই অন্যদেরকে নিয়ে যাওয়া হয়েছে। সেটা তো অন্য পরিবারগুলোও একই কথাই পরে বলেছে। এইগুলো পরে আমরা জানতে পেরেছি, যেমন 18 তারিখে, অর্থাৎ 14 তারিখ থেকে 18 পর্যন্ত এক ধরনের একটা অনিশ্চয়তা নিয়ে গেছে, ফেরত আসছে না, এবং অন্য পরিবারদের সাথেও তখন আর যোগাযোগ করা যাচ্ছে না। 16 ডিসেম্বর আসলে সেই যে আনন্দ উচ্ছলের জায়গাটা, সেটা আমাদের পরিবারে ছিল না, বাড়িতে ছিল না, কারণ তখন হচ্ছে বাবা নেই। এবং আমার মা যেটা আমার কথা বলেছেন যে আমি একটু নিশ্চুপ হয়ে গেছিলাম, বেশি কান্নাকাটি করিনি, কিন্তু বাবার খোঁজ করেছি।
তো সেটা আমার মার মনে হচ্ছে যে একটু অস্বাভাবিক, যে বাবা আসছে না একদিন দুদিন 3 দিন, একটা 4 বছরের শিশু কোনো রকম কান্নাকাটি করছে না। তো তার মনে হচ্ছে যে কিছু একটা বুঝতে পেরেছে, যে কিছু একটা হয়েছে, অথবা এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ হয়তো করা যাবে না। হতে পারে আমার মাও তখন অনেক কান্নাকাটি করেছেন, আমার দাদি করেছেন, এক ধরনের একটা থমথমে অবস্থা ছিল, কাজে সেখানে আমি হয়তো কোনো রকমভাবে কিছু প্রকাশ করিনি। 18 তারিখে গিয়ে জানা গেল যে রায়ের বাজার এবং মিরপুরে এরকম একটা শোনা যাচ্ছে যে অনেক বুদ্ধিজীবী যাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, যেটা তখন জানা গেল 16-র পরে 18 তারিখে, যে এনাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং হয়তো তাদের অনেককে এরকম মেরে ফেলা হয়েছে। তখন আমার 2 চাচা ছুটে যান, যেই চাচা ওখানে ছিলেন আমার বাবার সাথে, সেই চাচা এবং আমার বড় চাচা কবির চৌধুরী, তারা রায়ের বাজারে গেছিলেন কিন্তু, এবং মিরপুরেও খোঁজ নিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত আমার বাবার বডি তারা খুঁজে পাননি। কাজে এই অনিশ্চয়তার মধ্যে কিন্তু পরিবারের জায়গা থেকে যদি বলেন, আমরা 72-73 সাল পর্যন্ত এরকম একটা অনিশ্চিত জায়গায় আমরা ছিলাম। হয়তো বাবা বেঁচে আছে, আমার মাও মনে করতেন যে হয়তো তার স্বামী বেঁচে আছে, হয়তো কোনো বন্দি শিবিরে আছে, দেশে হোক পাকিস্তানে হোক কোনো এক জায়গায় আছে, হয়তো ফিরে আসতেও পারে। কারণ সেই ঘটনা তো আগে ঘটেছে, যে ধরে নিয়ে যাওয়া হয়েছে, একটা পর্যায়ে খোঁজ পাওয়া গেছে এবং ফেরত এসেছে। 72-73 কোনো একটা সময় গিয়ে আমরা হয়তো মেনে নিয়েছি যে আর ফিরে আসবে না, কিন্তু মনের কোনো একটা আশা ছিল যে হয়তো ফিরে আসতেও পারে। 72-73 সালে যেটা হয়েছিল, যে ওই সময় তো একটা বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছিল এবং বিশেষ করে কিছু রাজাকার আলবদরদেরকে অন্তরীণ করা হয়েছিল, কারাগারে নেওয়া হয়েছিল বা আইনি প্রক্রিয়ার আওতায় ছিল, এবং পাকিস্তানের যুদ্ধবন্দীও কিছু ছিল। তো শেষ পর্যায়ে তো একটা চুক্তির মাধ্যমে পাকিস্তানের যুদ্ধবন্দীদেরকে ফেরত পাঠানো হয় এবং আমাদেরও যারা বন্দী ছিল তাদেরকে উদ্ধার করা হয়। কিন্তু যারা এখানকার এদেশীয় দোসর যদি আমরা বলি, যাদেরকে অন্তরীণ করা হয়েছিল, সেখানে একটা লাইন আপে আমার এই চাচা এবং আমার ভাইকে তখন নিয়ে যাওয়া হয়েছিল। অর্থাৎ আমরা যদি বিচারের প্রক্রিয়া ধরি, সেটা ওই সময় কিছুটা শুরু হয়েছিল, কিন্তু সেখানে দুঃখজনক যে ওখানে, কারণ আমার ভাই তো খুব অল্প সময়ের জন্য দেখেছে এবং তখন তো ওরা শাল পেঁচানো এবং হয়তো মুখ একটু ঢাকা ছিল, হয়তো অতটা দেখতে পাইনি, এবং একটা অস্বাভাবিক পরিস্থিতি। আমার চাচাই কিছুটা বেশি সময় দেখেছিলেন। তো ওরা লাইন আপে যাদেরকে দাঁড় করিয়েছিল, তার মধ্যে এরকম কেউ ছিল কিনা আমরা জানি না নিশ্চিতভাবে, যে যারা ওই দিন আমার বাবাকে নিয়ে যাওয়ার সময় ছিল। কিন্তু ওই লাইন আপে দেখে দুজন মানে সরাসরি একেবারে একজনকে আইডেন্টিফাই করতে পারেনি, যে যেখানে দুজনের মতামতই মিলছে। এটা আমরা আমাদের পারিবারিক জায়গা থেকে জানি। আর তার পরবর্তীতে তো বিভিন্ন সময়ে রাজনৈতিক পট যেরকমভাবে পরিবর্তন হয়েছে, একটা সময় ছিল যে আমরা ওভাবে আশা করিনি যে ঠিক আছে এটার কোনো বিচার হবে। বিচারের দাবির জায়গাটা কিছুটা কিন্তু প্রথম দিকে আমাদের মারাও করেছিলেন তৎকালীন সরকারের কাছে, যে এটার একটা বিচার হওয়া, এবং যেহেতু নিখোঁজ ছিল অনেক দিন, সেই সময় 72 সালে চেষ্টা হয়েছিল খোঁজ করার, যে তারা কোথায় আছে সেটার ব্যাপারে সরকার একটা অনুসন্ধান করুক এবং এটার একটা বিচারিক প্রক্রিয়ায় যাওয়ার ব্যাপারে। তারপরে বিভিন্ন সময় এটা যখন আর হয়নি, তখন আমরা মোটামুটি ধরে নিয়েছি এটা হয়তো আর হবে না। তারপরে বিচারিক প্রক্রিয়াটার শুরু যখন হয়েছে, তখন সেইটার প্রক্রিয়াগত জায়গা থেকে আমাদেরও কিছুটা ধারণা ছিল যে এটা আসলে ঠিকঠাক মতো করা হচ্ছে কিনা, কারণ করতে হলে ঠিক মতোই করতে হবে। কিন্তু সেখানে কিছু দুর্বলতা ছিল, কিন্তু তারপরেও আমরা এটুকু বলতে পারি যে আমরা তো পারিবারিকভাবে অনেকে সাক্ষ্য দিয়েছি। সেই 14ই ডিসেম্বরের যে হত্যাকাণ্ড, সেটার সাথে যেসব পরিবার জড়িত, পরিবারের পক্ষ থেকে তো সাক্ষ্য দেওয়া হয়েছে, এবং একটা বড় ডকুমেন্টারি এভিডেন্স আছে, এখনও আছে, যেটা একটা ডকুমেন্টারি ফিল্ম ওয়ার ক্রাইমস ফাইল নামে। এইটা একজন বিদেশি সাংবাদিক ডেভিড বার্গম্যান, যিনি বাংলাদেশে পরিচিত এখন, তিনি সেই সময়ে এটা করেছিলেন 90-এর দশকে, এবং তিনি তথ্য অনুসন্ধান করে বের করেছিলেন 3 জন যুদ্ধাপরাধীর কথা, এবং তাদের একজনের বিরুদ্ধে কিছু আইনি প্রক্রিয়া আমাদের এখানে ট্রাইব্যুনালে নেওয়াও হয়েছিল। তো সেই ব্যক্তি এটা অস্বীকার করেছিলেন, এবং তিনি তখন এই ট্রাইব্যুনালকে ক্যাঙ্গারু কোর্ট বলেছিলেন, যেটা এখন আবার এখনকার ট্রাইব্যুনালকেও বলা হচ্ছে। তো তখনকার ট্রাইব্যুনালের জায়গা থেকে আমরা যেটুকু বলতে পারি পারিবারিকভাবে, সেটা হচ্ছে যে এই ডেভিড বার্গম্যানের যে ডকুমেন্টারিটা, সেখানে তো অনেকে সেখানে সাক্ষ্য দিয়েছেন, তাদের ভাষ্যগুলো আছে, এবং সেগুলো কেউ রিফিউট করেননি, সেগুলো বলেননি কেউ যে তারা মিথ্যা কথা বলছে। সেইটার ভিত্তিতেই কিন্তু অন্তত বিশেষ করে চৌধুরী মঈনুদ্দিনের ব্যাপারে যে আইনি প্রক্রিয়াটা শুরু হয়েছে, একটা বড় জায়গায় কাজ করেছে ওই ডকুমেন্টারি ফিল্ম। তো চৌধুরী মঈনুদ্দিন সাহেব অস্বীকার করেছেন যে তিনি জড়িত ছিলেন না, কিন্তু
আমরা পরবর্তীতে বিভিন্ন বইপত্রে দেখেছি বাংলাদেশের থেকে প্রকাশিত বই যেগুলো বিভিন্ন সংবাদপত্রে রেফারেন্স দিয়ে প্রকাশিত হয়েছে ৭২ সাল থেকেই, যে চৌধুরী মঈনুদ্দিন বা আশরাফুজ্জামান এদের কার কী ভূমিকা ছিল। তারা পরবর্তীকালে অবশ্যই অস্বীকার করবেন, এটাই স্বাভাবিক যে তারা জড়িত ছিলেন না। কিন্তু ওই সময়ের পত্রপত্রিকা যদি হয় যে সেগুলোকে যদি কেউ বলেন যে হ্যাঁ এগুলো প্রোপাগান্ডা, এগুলো মিথ্যে কথা সেখানে প্রকাশিত হয়েছে, সেগুলো কিন্তু এনারাও বলেননি যে আমাদের নামে যেগুলো প্রচার করা হয়েছে ৭২-৭৩ সালের পত্রপত্রিকায় সেগুলো সব মিথ্যা, এটা কিন্তু তারা বলেননি। তারা জাস্ট ট্রাইব্যুনালের কথা বলেছেন যে এটা একটা ক্যাঙ্গারু কোর্ট বা এটার মধ্যে দিয়ে যেটা হচ্ছে আমাদের কোনো সরাসরি সম্পৃক্ততা ছিল না। অর্থাৎ তারা কেউ কিন্তু প্রমাণ উপস্থাপন করেননি যে না আমরা এই সময়টা এই কাজ করছিলাম, কাজেই আমি কোনোভাবেই ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারি না। ওনারা ঢালাওভাবে অস্বীকার করেছেন। তো সেই জায়গার থেকে মনে করলে মনে হয় যে এখন দুঃখজনক যে সেই ট্রাইব্যুনালের প্রক্রিয়াটার মধ্যে কিছু প্রক্রিয়াগত কিছু ত্রুটি ছিল ওই সময়, এবং পরবর্তীতে তো সেটার বাস্তবায়নের কোনো পদক্ষেপের অতীতে প্রিভিয়াস সরকার খুব একটা উদ্যোগ নিতে পারেনি, নেয়নি। এবং এটা স্বাভাবিকই যে প্রবাসী যারা আছে, প্রবাসী বাংলাদেশি যদি যুদ্ধাপরাধী থাকে তাদেরকে বিচারিক আওতায় আনাটা কঠিন, কিন্তু সেটার কোনো রকম কূটনৈতিক তৎপরতা আমরা দেখিনি। 2013-তে এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের রায় প্রকাশিত হয় ট্রাইব্যুনাল থেকে। 2013 থেকে 2025 বা 2024 পর্যন্ত কোনো রকম উদ্যোগ তেমন ছিল না যে এইটাকে রায়টাকে কার্যকরী করার জন্য, অথবা যদি আবারও ট্রায়াল প্রয়োজন হয়, কারণ চৌধুরী মঈনুদ্দিন তো অস্বীকারই করেছেন যে না এটা আমার এর সাথে কোনো সম্পৃক্তও না, এবং তিনি নিজের লয়ারও নিয়োগ করেননি। সেখানেও আমাদের দিক থেকে দুর্বলতা ছিল, জোর করার দরকার ছিল যে না তার দিক থেকে লয়ার দিতে হবে। এখন আমাদের এখান থেকে লয়ার নিয়োগ করাকেই তারা দেখেছে যে এটা তো সব আমরাই নিজেরাই করছে, তাদের কোনো প্রতিনিধিত্ব সেখানে ছিল না। কিন্তু তার প্রতিনিধিত্ব রাখার ব্যবস্থাও করেনি, বা তৎকালীন সরকারও সেই জায়গাটায় বেশি জোর দেয়নি। তো সেই কারণে তারা কিছুটা সুযোগটা পেয়েছে যে ট্রাইব্যুনালের যে রায় সেটাকে অস্বীকার করার জায়গায়। তো সেই জায়গা থেকে বলবো যে মানে আমাদের আগে যেরকম একটা ধারণা ছিল যে এইসব বিচার কার্য আর হবে না, তো এখন আবার সেরকমই যে ঠিক আছে বিচার কার্য হয়েছে কিছুটা, সেটার একটা রায় এসেছে, এবং আমরা জানি যে সেখানে যা বলা হয়েছে অন্তত ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে, সেখানে তারা কেউ মিথ্যা কথা বলেনি, অন্তত সেগুলো ডকুমেন্টেড থাকলো। ইতিহাসের পাতায় হয়তো সেভাবেই থাকবে যে বিচার বা হয়নি, বা বিচার হলো বিচার কার্যকর করা হয়নি প্রক্রিয়াগত ত্রুটির কারণে, এবং তারপরেও যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো সত্য এবং সেগুলো ডকুমেন্টেড একটা এভিডেন্স আছে। শহীদ বুদ্ধিজীবী পরিবার হিসেবে কিন্তু আমরা খুব বেশি কিছু কখনো চাইনি, এটুকু নির্দ্বিধায় বলতে পারি যে 14 ডিসেম্বরের সংক্রান্ত যে বুদ্ধিজীবী পরিবারগুলো আছে আমাদের পরিবার সহ, আমরা কখনো কোনো সরকারের কাছে কোনো রকম সুযোগ সুবিধা দাবি করিনি, কোনো রকম বৈষয়িক কোনো প্রাপ্তির চেষ্টা আমরা করিনি, এবং আমাদের বাবাদের, শহীদ বাবাদের নাম ভাঙিয়ে কোনো রকম ফেভার নেওয়া সেই চেষ্টাও আমরা করিনি। কাজে দেশ বা জাতির কাছে পারিবারিকভাবে আমাদের কোনো চাওয়া নেই। আমরা যা চাই সেটা হলো যে তাদের অবদানটা মূল্যায়ন করা হোক, এবং তাদের অবদানের ভিত্তিতে ইতিহাসটা সুপ্রতিষ্ঠিত হোক। মুক্তিযুদ্ধের ইতিহাস তো সুপ্রতিষ্ঠিত হয়নি, একটা খণ্ডিত ইতিহাস হয়েছে বা রাজনৈতিক দলীয়করণ করা হয়েছে বিভিন্ন সময়ে। কিন্তু শহীদ বুদ্ধিজীবীদের অবদান, এই যে বললাম যে শুধুমাত্র শহীদ বুদ্ধিজীবীদের কিভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছে এর মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু আমাদের বাবাদের অনেকের লেখা রয়েছে এবং এগুলো ডিজিটাল ফর্মে নেওয়া যেতে পারে যাতে করে তরুণ প্রজন্ম পড়তে পারে। কিন্তু চাওয়ার জায়গা এটাই যে আমাদের পাঠ্যপুস্তকগুলোতে শহীদ বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের নেপথ্য কারণ কী ছিল, কেন তারা টার্গেট হয়েছিলেন এবং কেন তাদেরকে হত্যা করা হলো, এবং কোন বিষয়গুলো তারা বলেছিলেন বা লিখেছিলেন, এইগুলো ইতিহাসের পাতায় শুধু না পাঠ্যপুস্তকে আসা, যাতে নতুন প্রজন্ম সেগুলো জানতে পারে। এখানে ব্যক্তিগত চাওয়া কিছু নেই, এটা রাষ্ট্রের কাছে দাবি, জাতির কাছে দাবি, রাষ্ট্র না করলে ব্যক্তিদের কাছে দাবি, বর্তমানের বুদ্ধিজীবীদের কাছে দাবি যে সেটা সুপ্রতিষ্ঠিত হোক, তাহলেই কিন্তু আমরা পরিবার কিছুটা শান্তি পাবো। আর যে লস হয়েছে, যেই শূন্যতা হয়েছে, সেটা তো কারো পূরণ করার কিছু নেই। এবং অ্যাটলিস্ট আমি বলতে পারি যে শহীদ বুদ্ধিজীবী পরিবারদের যে স্ট্রাগল, যেই মানসিক কষ্ট বা বৈষয়িক কষ্টগুলো
হয়তো অন্যান্য শহীদ পরিবারের চেয়ে কম, কারণ সারা দেশে অনেক শহীদ পরিবার রয়েছেন যাদেরকে অনেক ধরনের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তুলনামূলকভাবে শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের সেই কষ্টটা হয়তো তুলনামূলক কম হয়েছে, কিন্তু সেই স্ট্রাগলটা তো করতে হয়েছে। আমাদের মারা যারা অনেকে গৃহিণী ছিলেন তারা কখনো ভাবেননি যে তাদেরকে চাকরি করতে হবে, কিন্তু সংসার চালাতে তাদের চাকরি করতে হয়েছে। ছেলেমেয়েদেরকে তাদের অন্তত একটা দিক নির্দেশনা দিতে হয়েছে যে তারা বাবার আদর্শে কীভাবে এগিয়ে যেতে পারে। সেখানে বিভিন্ন সময়ে বিভিন্ন মহল থেকে তাদের উপরে চাপ এসেছে বিভিন্ন রকম, কিন্তু তারপরেও সেখানে তারা দমে যাননি। আমাদের মারা তো এক একজন জননী সাহসিকা, তো সেই সাহসী ভূমিকা রাখতে রাখতেই তারা এখন অনেকেই প্রয়াত। কেউ কেউ এমনই বার্ধক্যের পর্যায়ে চলে গেছেন যে তাদের কথা বলার আর উপায় নেই। আমাদের বেশিরভাগ মারা কিন্তু চলে গেছেন, এবং আমরাও এখন এমন একটা পর্যায়ে এসেছি যে আমরাও কিছুটা পরিণত বয়স বা আমাদের মধ্যম পর্যায়ে বা মধ্যম প্রজন্ম বলতে পারেন, এবং এই স্ট্রাগলটা করে করে আমরা নিজের জায়গায় দাঁড়িয়েছি। আমরা যে যা করছি, আমাদের পেশাগত জায়গা বলি বা কেউ কেউ আমরা হয়তো সাংস্কৃতিক অঙ্গনে আছি, সেটা নিজের চেষ্টায় করেছি, কারো সহায়তায় আমরা করিনি। কাজেই সেই জন্য কারো কাছে আমাদের চাওয়ার কিছু নেই। যা করেছি আমরা নিজের চেষ্টায় করেছি, সৎভাবেই করার চেষ্টা করেছি আমরা অধিকাংশ ক্ষেত্রে। কারো কারো ব্যাপারে বিতর্ক থাকতে পারে, সেই দায়িত্ব আমি নেব না। আমি আমার নিজের পরিবারের কথা বলতে পারি যে আমরা 3 ভাই, আমরা আমাদের মার এবং বাবার অনুপ্রেরণায় থেকেছি, এবং সেখান থেকে সৎভাবে জীবনযাপন করে যেটুকু প্রতিষ্ঠিত হয় নিজেদের চেষ্টায় সেটুকু করার চেষ্টা করেছি।